মমতা ব্যানার্জি বলতেন যে গর্বেতা কেশপুর সিপিএম এর শেষপুর। আজ মমতা ব্যানার্জিকে আমরা এই ঘাটালের মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি। মমতা ব্যানার্জি 11 সালের পর থেকে বামপন্থীদের ঘর জ্বালিয়েছেন। মমতা ব্যানার্জি 11 সালের পর থেকে আমাদের ঘর ছাড়া করেছেন, আমাদের গ্রাম ছাড়া করেছেন, কিন্তু তবু এই পশ্চিম মেদিনীপুরের বুকে লাল ঝান্ডা সাদা ঝান্ডাকে শেষ করতে পারেননি। যদি হিম্মত থাকে তাহলে এখানে এসে দেখে যান, এখানে এসে দেখুন এই মুখগুলো যারা আপনাদের সামনে বসে রয়েছে। আপনার রাজনীতি দল যারা করে, আপনার তৃণমূল যারা করে, তৃণমূল ছাত্র পরিষদের যে বাবা কাকা জ্যাঠাদের আপনি কলেজের সামনে বসিয়ে রেখেছেন, কালকে আপনার সরকার থাকবে না, তারাও আপনাকে টাটা বাই বাই গুড বাই করে চলে যাবে। আর আমাদের কমরেডরা যারা এখানে বসে আছেন, জিজ্ঞেস করে দেখুন ওদের, শুধুমাত্র বামপন্থী কর্মী বলে 100 দিনের কাজের টাকা পাইনি। ঠিক বলছি তো? শুধু বামপন্থী রাজনীতি করে বলে বাড়ি বানানোর টাকাটা এসেছিল পঞ্চায়েত থেকে। যে লোকটার বাড়ির ওপরে ছাও নেই, যে লোকটার বাড়ির ওপরে ছাদ নেই, সেই লোকটার কাছে টাকাটা আসেনি। শুধু বামপন্থী রাজনীতি করে বলে চাকরি পায়নি ছেলেটা, শুধু বামপন্থী রাজনীতি করে বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। আজকে আমরা যারা এখানে এসেছি, আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা 11 সালের পর থেকে মার খেয়েছি। 11 সালের পর থেকে অন্যায় অত্যাচার সব মুখ বুঝে সহ্য করেছি। কারণ আমরা জানি, আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি করলে মার খাওয়া যায়, মরে যাওয়া যায়, তবু ঝান্ডার সঙ্গে গদ্দারি করা যায় না, ঝান্ডার সঙ্গে বেবফাই করা যায় না, আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না। ওরা চেষ্টা করেছে, লোভ দেখিয়েছে, পদের লোভ, বলেছে ব্লক সভাপতি বানিয়ে দেব, বলেছে পঞ্চায়েতে অমুক জিনিস বানিয়ে দেব, বলেছে তোর পকেটে যাতে প্রতিদিন 500 600 700 800 টাকা করে ঢোকে তার ব্যবস্থা করে দেব। আমাদের লাল ঝান্ডা সাদা ঝান্ডা বামপন্থী রাজনীতি করা ছেলেমেয়েরা চোখে চোখ রেখে বলেছে আমরা সুদীপ্ত গুপ্তর রাজনীতি করি, আমরা সৈফুদ্দিন মোল্লার রাজনীতি করি, আমরা টাকাতে বিক্রি হই না, টাকাতে আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না। ওই তৃণমূলের চোর ডাকাতের কাছে গিয়ে সব কথা বল। আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা গর্ব করে বলছি, এই আমরা যখন আসছিলাম মিছিল করে, প্রাক্তনীদের মিছিল হচ্ছিল, ছোট বাচ্চারা, কম বয়সী ছেলেমেয়েরা যারা এসএফআই করে তারা পিছনে, সামনে আমাদের অভিভাবকেরা, আমাদের গুরুজনেরা যারা এক সময় এসএফআই করতেন, 70 বছর বয়স 75 বছর বয়স, আমাদের সাথে মিছিলে হাঁটছেন, স্লোগানে গলা মেলাচ্ছেন। একটু যখন স্লোগানের আওয়াজ ধিমে হয়ে গেছে, তিনি স্লোগান দেওয়া শুরু করেছেন, বলছেন তোমাদের গলায় অত আওয়াজ নেই, আমরা যখন রাজনীতি করতাম আমাদের তো মাইক ছিল না, আমরা খালি গলায় স্লোগান দিতাম, দেখো আমার গলায় কত আওয়াজ। যে প্রাক্তনীরা আমাদের সঙ্গে হাঁটছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম তারা কে কি করেন। কেউ বলছে আমি স্কুলে পড়াই, কেউ বলছে আমি কলেজে পড়াই, কেউ বলছে আমি স্কুলে পড়াতাম, রিটায়ার করেছি ক বছর হলো। আমাদের প্রাক্তনী, এসএফআই করা প্রাক্তনীদের যদি আপনি খোঁজেন দেখবেন এই রকম লোক পাবেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ মাস্টার মশাই। আর এই তৃণমূল ছাত্র পরিষদ যদি এমন একটা মিছিল করত, ওদের প্রাক্তনীদের নিয়ে যদি মিছিল করা হতো, আর ওদের যদি জিজ্ঞেস করা হতো দাদা আপনি কি করেন, বলবে এই তো কদিন আগে জেল খেটে বেরিয়ে এলাম, তিহার জেল থেকে বেরিয়ে এলাম, কলকাতার জেল থেকে বেরিয়ে এলাম। ওদের জিজ্ঞেস করবেন দাদা কি করেন আপনি, আপনার এই চোখের এক পাশটা কালো লাগছে কেন, বলছে কি করব বলুন, আমার গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলাম 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, বলেছিলাম চাকরি পাইয়ে দেব, তারপরে পালিয়ে গেছিলাম, ভেবেছিলাম কেউ টিকিটা পাবে না। আবার 2-3 বছর পর যখন ফিরে এসছি, ওই ল্যাম্পপোস্টে বেঁধে আমার কাছ থেকে মার মেরে সব টাকা ওরা নিয়ে নিয়েছে, তাই কালো নীল লাল হলুদ চারদিকে আমার দাগ পড়ে গেছে। ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এইটা। আমরা গর্ব করে বলি, আমরা যে রাজনৈতিক দল করি, আমরা যে ছাত্র সংগঠন করি, আমরা অহল্যা রঙ্গেকারদের বিশ্বাস করি। কে ছিলেন অহল্যা রঙ্গেকার? অহল্যা রঙ্গেকার পুনেতে জন্মেছে একটি মেয়ে, মারাঠি পরিবার, 20 বছর বয়স তখন মেয়ের। সারা দেশ জুড়ে তখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে। পুনের ফার্গুসন কলেজে সে পড়াশোনা করতে ঢুকেছে। পড়তে পড়তে বুঝতে পেরেছে আমাদের তো সত্যের পথে থাকতে হবে, ব্রিটিশের বিরুদ্ধে, এই যে ব্রিটিশ 200 বছর ধরে আমাদের মাথার ওপর বসে রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। গান্ধীজির ডাকে স্বাধীনতা আন্দোলনে নেমেছে 20 বছরের মেয়ে। ব্রিটিশ সরকার তাকে জেলের মধ্যে পুড়েছে, কিন্তু বামপন্থী রক্ত তো, রণদীপের পরিবারের মেয়ে, তার রক্তে রক্তে ওই লাল ঝান্ডা, ওই বামপন্থার শ্লোক, ওই বামপন্থার স্তোত্র মিশে আছে। জেলের মধ্যে যখন তাকে পোড়া হয়েছে, জেলের যে বাকি মহিলা কয়েদিরা তাদের কাছে গেছে ওই অহল্যা রঙ্গেকার, তাদের সাথে কথা বলেছে স্বাধীনতা আন্দোলনে আমাদের আরও অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার দিন যখন সারা দেশ জুড়ে ওই তিরঙ্গা পতাকা লহেরাচ্ছে,
ওই জেলের মধ্যে বসে থাকা অহল্যা রঙ্গেকার তার আশেপাশের মেয়েদের কাছে গেছে, শাড়ির আঁচল কেটে, যার শাড়িতে একটু গেরুয়া আছে তার থেকে গেরুয়া নিয়ে, যার শাড়িতে একটু সবুজ আছে তার থেকে সবুজ নিয়ে, আর ওর সাদা শাড়ির ওই সাদা নিয়ে ওই জেলের মধ্যে থেকে ওরা তিরঙ্গা পথ করে উড়িয়েছিল। আমরা গর্ব করে বলি আমরা অহল্যা রঙ্গেকারের রাজনৈতিক দল করি। কোনো সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না, কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না। প্রতিদিন আমাদের ওরা বলে না আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা নাকি দেশকে ভালোবাসি না। আরে এই দেশের জন্য যারা লড়াই করলো, যারা প্রাণ দিল, সে ভগৎ সিং হোক, ক্ষুদিরাম হোক, মাস্টারদা সূর্য সেন হোক, ইলা মিত্র হোক, কল্পনা ওয়াদ্দেদার হোক, তারা তো বামপন্থী রাজনীতির ফসল। আমরা একটা ওই ভিডিও দেখি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। ভগৎ সিংকে জিজ্ঞেস করা হয়েছে, ভগৎ সিং আপনি কি চান? ভগৎ সিং বলছে হামে বাস আজাদি নেই চাইয়ে। সবাই ঘাবড়ে গেছে, কি ব্যাপার? ভগৎ সিং, তুমি এই আজাদি, এই স্বরাজ, স্বাধীনতার জন্য এত লড়াই, তুমি বলছো তোমার স্বাধীনতা চাই না? ভগৎ সিং বলছেন মুঝে বাস আজাদি নেই চাইয়ে, আমার এমন স্বাধীনতার দরকার নেই যে স্বাধীনতায় আমার দেশের সমস্ত ক্ষমতা ওই ব্রিটিশের হাত থেকে বড় লোকদের হাতে চলে যায়। আমার এমন স্বাধীনতা প্রয়োজন যে স্বাধীনতায় আমার গ্রামের কৃষক, আমার গ্রামের মজদুর, আমার গ্রামের খেটে খাওয়া মানুষ, তাদের হাতে ক্ষমতা থাকবে। আমার এমন স্বাধীনতা চাই। আমরা গর্ব করে বলি আমরা ভগৎ সিং এর পথ দিয়ে চলি, আমরা ভগৎ সিং এর দেখানো স্বাধীনতার পথে প্রতিদিন লড়াই করি। আজকে আমার দেশের মাথার উপর যে সরকারটা বসে রয়েছে, কেন্দ্রের সরকার, বিজেপির সরকার, তারা বলছেন এই 22শে জানুয়ারি যখন রাম মন্দিরের উদ্বোধন হবে তবে নাকি সত্যিকারের স্বাধীনতা পাওয়া যাবে, তবে নাকি সত্যিকারের ভারত স্বাধীন হবে। ঠিকই তো, জেআরএসএস বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তাদের তো স্বাধীনতা দিবস একটা নতুন করে লাগবেই। আমরা বামপন্থীরা বলছি আমাদের রক্তের বিনিময়ে ওই 15ই আগস্ট এসেছিল, আমাদের জন্য 15ই আগস্টই স্বাধীনতা দিবস থাকবে। অন্য কোনো দিনে সেই ইতিহাস বদলানো যাবে না। রক্তের বিনিময়ে তৈরি করা ওই ইতিহাস, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। হাজার হাজার, এই মেদিনীপুরের মাটি তো রত্নগর্ভা। আমরা বলি মেদিনীপুরে একের পর এক বিপ্লবীকে জন্ম দিয়েছে, এমন বিপ্লবী যে বিপ্লবী স্বপ্ন দেখায়, এমন বিপ্লবী যে বিপ্লবী বুকে গুলি নেওয়ার আগে চেঁচিয়ে বলে বন্দে মাতারাম। যে বিপ্লবীরা আমাদের শিখিয়ে গেছেন, এই মেদিনীপুরের মাটি শিখিয়ে গেছেন যে সত্যের পথে থাকলে, সঠিকের পথে থাকলে শহীদ হওয়া যায়, তাতে কোথাও কোনো লজ্জা নেই, যন্ত্রণা নেই, গ্লানি নেই। আজকে আমাদের ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা। নরেন্দ্র মোদী, বিজেপি প্রতিদিন আপনাকে এসে ধর্মের কথা বলবেন, বলছে না হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, সনাতন ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, তা হলো নাকি বিজেপি। ভালো কথা। আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোন যখন উপোস করে লক্ষ্মী পুজো দেন, কোনো বিজেপির দরকার পড়েছিল এত বছর ধরে? আমার পশ্চিমবঙ্গের বুকে যখন পুজো হয়, পার্বণ হয়, তখন তো দরকার পড়েনি তো বিজেপির। শুভেন্দু অধিকারী বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি, যে মানুষ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে সামিল হননি, তিনি নাকি সত্যিকারের হিন্দু নন। আমরা তো জিজ্ঞেস করবো শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়। গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো। গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয়? গীতার কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা, সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয়? তাই যখন তাদের চুরি ধরা পড়েছে, যখন তাদের ডাকাতি ধরা পড়েছে, তখন এই মন্দির মন্দির, মসজিদ মসজিদ খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন সেটা আপনার ব্যাপার। এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন, ইচ্ছা হলে মসজিদে যাবেন, যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না। আমরা বামপন্থীরা বলছি এই 34 বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার, আমরা তো চেষ্টা করেছি। ভেবে দেখুন 1992 সাল, সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। পশ্চিম শিখিয়ে গেছেন ধর্ম মানেই কর্ম, আমরা কর্ম করে গেছি, পাপ পুণ্যের হিসেব আমাদের এ জন্মেই হয়ে যাবে, কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না, কোনো অগলি জন্মের কথা আমরা ভাবি না। আর যারা যারা ভাবছেন, ওই রামপুরহাটে আমরা দেখেছিলাম এমনই আমাদের ভাষণ চলছিল, মিটিং চলছিল, একটি দিকভ্রষ্ট গরু আরএসএস বিজেপির তিনি ঢুকে পড়েছিলেন, খুব চেঁচামেচি শুরু করেছে। আমাদের ছেলেমেয়েরা শান্ত, ডিসিপ্লিন, নম্র, শৃঙ্খলা পরায়ণ, ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায়। আমরা বলছি আমাদের সাদগিকে, আমাদের শরাফতকে আমাদের কমজোরি ভাববেন না। সেদিন ছেলেটি গন্ডগোল করতে এসেছিল, ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি।
পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিংয়ে ঝামেলা করতে আসেন, হেঁটে তো আসবেন দু পায়ে, ফিরবেন দু পায়ে কিনা তার গ্যারেন্টি কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন আর নিতে পারবে না। তাই এর পরের বার আমাদের মিটিংয়ে ঝামেলা করার আগে একটু ভেবে দেখবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শেষ করব এই বলে, এই লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। যাদের মাথার মধ্যে এখনো একটু একটু কনফিউশন রয়েছে যে বিজেপিকে আটকাতে তৃণমূল আর তৃণমূলকে আটকাতে বিজেপি, জেনে রাখবেন দুজনেই একই পরিবারের লোক। ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা আপনাদের সামনে বসে রয়েছে। ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা 50 দিন ধরে ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পায়ে হেঁটেছিল। ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা কিছুদিন আগে ব্রিগেড সমাবেশে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে দিয়েছিল। আপনি পক্ষ নিন, আপনি কাদের সঙ্গে থাকবেন? চোরেদের সঙ্গে থাকবেন, ডাকাতদের সঙ্গে থাকবেন, দাঙ্গাবাজদের সঙ্গে থাকবেন, না আমাদের সঙ্গে থাকবেন? ওরা মাঝে মাঝেই বলে তোমরা তো শূন্য, ব্রিগেড ভরেছে তো কি হয়েছে, তোমাদের ভোটের ঝুলি তো শূন্য থাকবে। আমরা বলছি ভোটের ঝুলি কি থাকবে কি না থাকবে সেসব দেখা যাবে, আগে আপনারা নিজের দলকে বাঁচান। যেভাবে চুরি ডাকাতি করছেন কদিন পর তো সমস্ত দলটাই জেলে ঢুকে যাবে, আপনার দলও তখন শূন্য হয়ে যাবে। নিজের দলকে শূন্য হওয়া থেকে বাঁচান। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের কথা বুঝে নেবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করব।